বাংলাদেশ আজকে সিরিজের সমতায় ফিরেছে, আয়ারল্যান্ডকে হারিয়ে দিয়েছে। কিন্তু এই সব সময় বাংলাদেশের ক্রিকেটে যা হয় মাঠের খেলার থেকে মাঠের বাইরের খেলা নিয়ে খুব বেশি আলোচনা হয়। আর সেটা যদি বিপিএল হয় তাহলে তো কথাই নেই। বিপিএল শুরুর আগে যেমন সমালোচনা থাকে, খেলা চলাকালীন সময় সমালোচনা থাকে, বিপিএল শেষ হওয়ার এক সিজন পরও সে আগের সিজন নিয়ে কথা বলতে হয়, নানা রকম থাকে কথাবার্তা। আরও একটি বিপিএল শুরু হতে যাচ্ছে, কালকে আবার নিলাম শুরু হবে। সেই বিপিএল নিয়ে আজকে আমাদের স্যাটারডে স্পোর্টসে আমরা কথা বলতে চাই। আজকে আমাদের ট্যাগলাইন ঠিক করেছি, খাপ খোলা তরোয়ার আমাদের বিপিএল। খাপ খোলা তরোয়ার কিনা সেটা নিয়ে আজকে আলোচনা হবে। সেই বিষয়ে আলোচনা করার জন্য খুব যে দুজন মানুষ একদম পারফেক্ট, সেই দুজন মানুষ আমাদের সঙ্গে আছেন ইফতেখার আহমেদ মিঠু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে। তিনি বিপিএল এর সদস্য সচিব, একই সঙ্গে যদি বলি বিসিবি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। শাকাত হোসেন বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য এবং সহসভাপতি বিসিবি। আপনার দুইজনকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে শাকাত ভাইকে প্রথমবারের মতো আমাদের এই সেটে পেয়েছি, আপনার সাথে অনেক আলোচনা হবে। যেটা হয়েছে, আমি বললাম খাপ খোলা তলোয়ার, তার থেকে আমি যদি বলি দোধারা তরোয়ার, সেটা ঠিক কিনা? এইটাই আমিও বলতেই চাচ্ছিলাম, এটা যে আপনার ট্যাগলাইনটা চেঞ্জ করেন। এটা হচ্ছে দুই দিকে ধার তলোয়ার, যে যেতেও কাটে আসতেও কাটে। মানে সিদ্ধান্ত নিলেও কাটে, না নিলেও কাটে। জি, সিদ্ধান্ত নিলেও কাটে, না নিলেও কাটে। মানে সেটাকে যে আজকে যে ঘটনাটা ঘটলো, যে ক্রিকেটারদের নিলাম থেকে নাম বাদ গেল, মানে সেটা নিয়ে তো অনেক আলোচনা হচ্ছিল, কেন এই টাইপের ক্রিকেটার থাকবে কি থাকবে না এরকম। এতদিন শুনেছি যে মানে স্পেসিফিক্যালি যে লাস্ট ইয়ারের বিপিএল বা আরও 3-4 বছর আগের বিপিএল এর যে সমস্যা ছিল, মেন সমস্যা ছিল আওয়ার স্পটস ফিক্সিং অ্যান্ড ফিক্সিং। এটা ওয়াজ মানে এমনভাবে ছড়িয়েছিল যে এই জন্যে বিপিএল এর নামটা কিন্তু প্রথম খারাপ হলো। সেকেন্ড খারাপ হলো হচ্ছে যে লাস্ট ইয়ারের বিশেষ করে পেমেন্ট না দেওয়ার জন্য। সো আমাদের উপর যখন দায়িত্ব পড়লো, বিশেষ করে ওনারা আমার উপর, আমরা কিন্তু ঠিক করে নিলাম যে এই দুইটা টার্গেট হচ্ছে নাম্বার 1, নাম্বার 2, এই দুইটাকে ইমপ্রুভ করা। এখন ইমপ্রুভ করতে গিয়ে অনেক সমস্যা আমরা ফেস করেছি। এখন যেটাই মোটামুটি আমরা আজকে একটা আই উড সে দ্যাট we had taken a bold decision to clean up BPL. So এটা যদি উপরতলা আল্লাহ তাআলা জানে, যদি এটাকে আমরা সাকসেসফুল করতে পারি তাহলেই অ্যাকচুয়ালি বিপিএল উইল গ্রো, বুঝছেন? ভবিষ্যতে এটার আরো ভালো নেই। এবার যদি আমরা ফেল করি তাহলে কিন্তু আপনি মনে করেন যে বিপিএল ফর গুড, এই ব্র্যান্ড ইজ গন। আমরা অনেক বড় সংখ্যার কথা বললাম, আমরা সেই বিপিএল ব্র্যান্ড হতে পারে কিনা বা সংকটটা কোথায়, এটা আমরা নিয়ে আলোচনা করবো। নিশ্চয়ই আলোচনা আস্তে আস্তে আসবে। শাকাত ভাই, আপনি আসলে প্রথমবারের মধ্যে বিপিএল এ কাজ করছেন, দূর থেকে শুনেছেন, দর্শক হিসেবে নিশ্চয়ই অনেক দেখেছেন অনেক রকম কথা। আবার যে বিষয় নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হলো, আমিও জানি আপনাকে সামনে থেকে সিদ্ধান্তটা নিতে হয়েছে। তা এটা গত বিপিএল এর ঘটনার জন্য, এ বছরের কোনো ঘটনা নয়। তা আপনাদের জন্য কত কঠিন ছিল একজন ক্রিকেটারদেরকে বাদ দেয়া এর অবস্থায়? দেখেন, আমরা তো একটা প্রসেস ফলো করেছি। সেখানে আমাদের এবার কমিটমেন্টে ছিল যে উই উইল গিভ আ ভেরি ক্লিন গেম। এবং মিঠু ভাই যেটা বললেন যে আমরা ফাইন্যান্সিয়ালি সলভেন্ট পার্টি খুঁজেছি। তো সেই ক্ষেত্রে যেন প্লেয়াররা এবং অন্যান্য স্টেক হোল্ডাররা টাকা নিয়ে যেন কোনো সমস্যা না পড়েন, কোনো ইন্টিগ্রিটি ইস্যু নতুন করে হলে সেটা আমরা কিভাবে এনকাউন্টার করানো যায়, পুরানোগুলোকে আমরা বের করে ফেলবো। 3 নম্বর হলো একটা গুড ম্যানেজমেন্ট থাকতে হবে প্রত্যেক টিমের, এবং আমাদের ম্যানেজমেন্টের জন্য আমরা গুড মানে ইন এ বেটার ওয়ে বিপিএলটা চালাতে পারি। সো এই 3টা অবজেক্টিভে যখন আমরা কাজ করেছি, সেক্ষেত্রে যেমন ধরেন যাদের নাম বাদ পড়েছে বা এটা এখানে কিন্তু আপনি জানেন যে গত বছরের বিপিএলের পরে একটা কমিটি হয়েছে, সেই কমিটি আমাদেরকে রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টটা এই বোর্ডের আগে দিয়েছে সিনপসিস, এই বোর্ডে দিয়েছে ফুল রিপোর্ট দেওয়ার পরে সেটা 900 পেজের রিপোর্ট, 3টা বুক দিয়েছেন, আমরা এটা রিসিভ করেছি। তো আমাদেরকে অনেকগুলো রেকমেন্ডেশন সেখানে দিয়েছে, যেমন ধরেন ইন্টিগ্রিটি ইউনিট থাকা লাগবে, সেখানে আমাদের ম্যানেজমেন্টের মধ্যে ইটসেলফ বিসিবিতে যারা আছেন তাদেরকে এখান থেকে সরাতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক তাদের রেকমেন্ডেশন ছিল। সেই রেকমেন্ডেশনের ভিত্তিতে মেইনলি হলো যারা এই ফিক্সিংটা করে বা যারা এই খেলাটাকে নষ্ট করে,
ওখানে সেই পুরো বর্ণনা ছিল। এই বিষয়গুলো আমাদের সবই শোনা কথা, আমিও পড়িনি, আমিও দেখিনি। সো অ্যালেক্স মার্শাল যিনি এসেছেন আইসিসির অ্যান্টি কারাপশন ইউনিটের ফর্মার বস, এবং আমাদের অ্যান্টি কারাপশন ইউনিট আমরা এখন ইন্টিগ্রিটি ইউনিট বলি, সেই ইউনিটের চিফ, উনি চেয়ারম্যান, উনি সব পড়েছেন। উনি পড়ে তার একটা সময় লেগেছে, কারণ হলো এটা তো একটা টাফ ডিসিশন, সময় লেগেছেন। এবং সেই ক্ষেত্রে উনি আবার সবার সাথে কথা বলেছেন, কথা বলে হি কাম ইন এ কনক্লুশন অ্যান্ড হি হ্যাজ গিভেন অ্যান অর্ডার টু দ্য টেকনিক্যাল কমিটি, যারা নাম ইনপুট করেছেন সেই টেকনিক্যাল কমিটি তারপরে কিছু নাম ওইখান থেকে বাদ দিয়েছেন। আমরা কিন্তু বলিনি কার নাম আছে কার নাম নেই, এটা কিন্তু না। আমাদের কি ছিল, আমরা গতানুগতিকভাবে সব নাম নিয়ে সামনের দিকে সেখান থেকে আপনার বাদ দিয়েছে। কিন্তু শাকাত ভাই, আপনি একটা জিনিস বলতেছেন যে কনক্লুশনে এসছে। কনক্লুশন টানা মানে যে কাউকে নাম যে আপনি বাদ দিয়েছেন তার মানে আপনার কাছে তার বিরুদ্ধে স্পষ্ট দালিলিক প্রমাণ আছে, তাই তো? কনক্লুশন এটা দেখেন, যেই প্রসেসে আইসিসি কাজ করে, আমাদের অ্যালেক্স মার্শাল তো উনি আইসিসিতে ছিলেন, সো হি নোজ ইট বেটার কোন প্রসেসে। এই ক্রিকেট তো আর মাত্র 8-9 জন খেলেনি, বা একটা ছোট্ট 10 জনের মানুষ 15 জনের মানুষ খেলেনি, 7টা টিম ছিল, ম্যানেজমেন্ট ছিল, দর্শক ছিল, অনেক কিছু ইনভলভ ছিল। তার মধ্যে যে একটা উনি নাটশেল করে এই নামগুলোকে নিয়ে এসছেন, নিশ্চয়ই তার কাছে এই ধরনের মানে সেটা নিয়ে আপনাদেরকে লিখে নেই তাহলে কি কি আছে সেখানে? সেইটা আমাদের টেকনিক্যাল কমিটি ভালো বলতে পারবেন, কারণ হলো কি আমরা হলাম গভর্নিং কাউন্সিলের মেম্বার। আপনার কাছে যেটা আসছে সেটা আমাদের কাছে ওইটা আসেনি, এটা এসছে টেকনিক্যাল কমিটির কাছে। টেকনিক্যাল কমিটি যখন নাম রিমুভ করা, কারো নাম দেয়া, এটা কিন্তু কাউন্সিলের মেম্বারের কাজ না। আমাদের কাছে যখন নামগুলো আসে তখন আমরা এটা আমাদের মার্কেটিং টিম আছে, মানে আমাদের বিপিএল কমিটি, সেখানে সার্কুলেট করে দেয়। মিঠু ভাই, আপনি যেটা বলছিলেন, আপনি তো বিসিবি ডিরেক্টর, অস্বীকার করার পথ নেই, আপনি ডিসিশন মেকারও। তা আজকে যে ধরেন XYZ যে ক্রিকেটারের নাম বলেন, ও কি ক্রিকেট থেকে এনসিএল খেলতে পারবে? শোনেন, এই তো স্টেজ বাই স্টেজ হয়েছে কি, দেখেন প্রথম স্টেজে ছিল, আপনারা যদি আমরা একটু পিছিয়ে যাই, তো প্রথম স্টেজে নানানভাবে আমাদের কাছে ইনফরমেশন এসেছিল যে সাম প্লেয়ার, সাম অফিসিয়াল, সাম ম্যানেজমেন্ট টিম ইজ ইনভলভ, এটা ঘটছে। তখন আমাদের যখন অ্যান্টি করাপশন ইউনিট কিন্তু এগুলি আমলে এনে তারা একটা ইনভেস্টিগেশন করেছিল। যখন এটা দেখা যাচ্ছে যে টু মাচ হয়ে যাচ্ছে, ধরেন একটা টাইম নিয়ে, তখন আপনি আমাদের ফর্মার প্রেসিডেন্ট ফারুক আহমেদ, তখনকার আমরা যারা ছিলাম তারা কিন্তু আমরা করলাম কি একটা ইন্ডিপেন্ডেন্ট, যে ইন্ডিপেন্ডেন্ট করে ফর্মার ক্রিকেটার ছিল শাকিল কাসেম, আমাদের একটা রিটায়ার্ড সুপ্রিম কোর্টের জাজ ছিল এবং একটা ব্যারিস্টার ছিল। এনারা কিন্তু, আমি যতটুকু শুনেছি, ওনারা প্রায় 60+ লোকের ইন্টারভিউ নিয়ে তারপরে তারা আইসিসির সাথে কথা বলেছে, সবার সাথে কথা টথা বলে তারা 8 মাস নিয়েছে এই রিপোর্টটা তৈরি করতে। এইখানে যেটা সাকওয়াত ভাই বলল, দের ইজ রিকমেন্ডেশন, দের ওয়াজ সাম নেম রিকমেন্ডেড, যে তাদের ধারণা এরা ইনভলভ, এরকম ছিল। কিন্তু আমরা যখন অ্যালেক্স মার্শালের কাছে গেলাম, অ্যালেক্স মার্শাল বলল ওইটাই নট এনাফ, দের ইজ প্রসেস, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। সো স্টেজ 1 ওইটা গেল, যখন রিপোর্ট দিল আমরা স্টেজ 2-তে করলাম কি, আমরা যাতে, ধরেন আমরা বাংলাদেশে থাকি, আমার সাথে হয়তো সাম প্লেয়ারের হয়তো ভালো পরিচয়, এই জন্যে যেটা আমাদের কারেন্ট প্রেসিডেন্ট করলো যে আমাদেরও দেখতে দিল না, উনি করলো কি, আমরা অ্যালেক্স মার্শালের কাছে আমরা হ্যান্ড ওভার করে দিলাম। হি ওয়েন্ট থ্রু অল দি 900 পেজ। কিন্তু তাহলে স্টেজ 3-তে কি হবে? এখন স্টেজ 3-তে ফার্দার ইনভেস্টিগেশন হবে। তখন এইগুলিকে আমরা যেটা রাইটলি বলা উচিত যে হি হ্যাজ রেড ফ্ল্যাগ, অ্যাম্বার ফ্ল্যাগ, ইয়েলো ফ্ল্যাগ, গ্রিন। সো এরকম রেড ফ্ল্যাগ কিছু দিয়েছে। এখন আমাদের কথাটা হচ্ছে কি, আমরা কি রেড ফ্ল্যাগ যারা সন্দেহর মধ্যে, তাদের নিয়ে আমরা আবার করব? ওই যে বললাম না, ছুরির 2 দিকে ধার, যে আমাদের তখন ভেরি ডিফিকাল্ট ডিসিশন যে তাদের নিয়ে কন্টিনিউ করব, নাকি আমাদের একটা মেসেজ যাওয়া দরকার যে তোমাদের এইবার আমরা ক্লিন বিপিএল করতে চাই, আমরা
এই ব্যাপারে জিরো টলারেন্স, যেটা আমরা আগের থেকেই বলছি, সব ইন্টারভিউতে দেখবেন আমার বা আমরা জিরো টলারেন্স। আমরা একটু দেখতে চাই যে একটু দেখানো সম্ভব হবে কিনা যে কার্ডগুলো, যে 9 জন ক্রিকেটারের কথা এসছে, কাদেরকে আপনারা আসলে এই নিলাম থেকে বাদ গেছে, এরকম যে 9 জন ক্রিকেটার এসছে। প্রথম আমার এনামুল হক বিজয়ের কথা এসছে, এবং অনেক দিন ধরে এটা নিয়ে অনেক ব্যাপারে কথা এসছে মিডিয়ায়, এবং আইন আদালতও হয়েছে সম্ভবত এটা নিয়ে। মোসাদ্দেক হোসেন সৈকতের কথা আসবে, হঠাৎ করে উনিও প্রতিক্রিয়া দেখিয়েছেন যে কেন এটা হচ্ছে। দীর্ঘদিন বাংলাদেশ দলে খেলছেন, খুব আমাদের ঘরোয়া ক্রিকেটে খুব চেনা মুখ। আলাউদ্দিন বাবু দীর্ঘদিন ক্রিকেট খেলেছেন, সানজামুল ইসলাম খেলছিলেন, নিহাদুজ্জামান, আমিও খুব অবাক হয়েছি এই নামটা শুনে, পরে অবশ্য জানতে পেরেছি। শফিউল ইসলাম বাংলাদেশ দলে সে 2011 বিশ্বকাপের কথা চিন্তা করলে ওর কথা মনে পড়ে, চিটাগংয়ের যে ম্যাচটা আমরা ইংল্যান্ডের বিপক্ষে জিতেছিলাম, মিজানুর রহমানের কথা আসবে। এই 7 ক্রিকেটার তো আছে। আর পরের কার্ডটা একটু যেতে চাই, আমার একটু অবাক লেগেছে শেষ 2টা নামে। একটু আপনারা তো নিশ্চয়ই অবাক হবেন যে শেষ 2টা নামে হচ্ছে শিহাব জেমস আর মনির হোসেন খান। উনি স্পিনার, আমাদের ক্রিকেটে আমরা মোটামুটি চিনি। শিহাব জেমস একটা তরুণ ক্রিকেটার, আন্ডার-19 খেলেন তিনি, এবং সম্ভবত আমি ভুল না করলে এশিয়া কাপ জিতেছিলেন উনি। খুব বেশি ম্যাচ খেলেছেন তা না, শিহাব মাত্র 3টা ম্যাচ খেলেছিলেন, গত বছর ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছিলেন। শাকাত ভাই, এই শিহাব কেন আসলো এখানে হঠাৎ করে? এটা তো আসলে শিহাব বা বাকি যে নামগুলো বললেন, এটা আমরা জানিও না দেখিও নি। ওই যে 900 পেজ, এটা ডিরেক্টলি অ্যালেক্স মার্শালকে দেওয়া হয়েছে। অ্যালেক্স এটা আমাদের টেকনিক্যাল কমিটিকে দিয়েছে। টেকনিক্যাল কমিটি নাম সেভাবে এক্সক্লুড করেছেন, এবং নাম এক্সক্লুড করার পর ইট হ্যাজ বিন সার্কুলেটেড টু অল দ্য ফ্রাঞ্চাইজি। এখানে আমরা কে ইন কে আউট, এটাতে কিন্তু গভর্নিং কাউন্সিলের কোনো হাত নেই, এবং আমরা জানিও না আসলে কিছু না হলেও জানে নিশ্চয়ই শিহাব সম্বন্ধে। ব্যাপারটা কি, ও তো বিপিএলও খেলেনি। মানে না, জিনিসটা হচ্ছে কি, আমি বললাম ওনারা যেটা করেছে, আমার আন্ডারস্ট্যান্ডিং, আমি বোঝার চেষ্টা করেছি, উনিও সবাই আমরা আমাদের কাছেও তো প্রবলেম হচ্ছে অ্যালেক্স মার্শাল ইজ অনলি, মানে কারোর কাছে কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট বডি। আমি যদি তাকে জিজ্ঞেস করি কেন, এটা কিন্তু আমি তাকে জিজ্ঞেস করতে পারছি না। সো এখন এ আছে না আছে, এটা লেটস নট গো ইনটু দ্যাট, কারণ আমরা সবাই নাম প্রোটেক্ট করতে চাই। একে মনির, উনি সম্ভবত আমি যদি ভুল না করে 2020 সালে লাস্ট বিপিএল খেলেছিলেন, এবং ঘরোয়া ক্রিকেটও 1.5 বছর আগে খেলেছেন বলে আমার মনে পড়েন না আসলে। 1.5 বছর আগে হয়তো বা ক্রিকেট খেলেছেন। তার মানে তার নামে যদি কোনো অভিযোগ থেকে থাকে, সেটা আমি বলছি যে সেটা অনেক আগের ঘটনা। যদি তিনি কোনোভাবে যুক্ত হয়েও থাকেন, 1.5 বছর আগের ঘটনা। আর আপনারা যখন স্বাধীন কমিটিটা করলেন, সেটা তো গত বছর বিপিএল নিয়ে করেছিলেন, তাই সেই কমিটির রিপোর্টের ভিত্তিতেই তো অ্যালেক্স মার্শাল কাজ করছেন ওই 900 পৃষ্ঠা। তা এই ছেলে তো গত বছর বিপিএল খেলেননি, তার 900 পৃষ্ঠা তার নাম কিভাবে থাকবে? শুনেন, আমি যতটুকু বুঝি, একটা সুপ্রিম কোর্টের জাজ অ্যান্ড ব্যারিস্টার এরা যখন সম্ভবত ইন্টারভিউ আর ইনভেস্টিগেশনের সময় হয়তো নামটা উঠে এসেছে। তো সেই জন্যে এবার আমরা করেছি কি জানেন, শুধু আমি যতটুকু জানি যে রিপোর্টে শুধু প্লেয়ারদের নাম না, অনেক ম্যানেজমেন্টের। আমরা সেই প্রসঙ্গে আসবো অফিসিয়াল। আমরা কি এনামুল বিজয়কে পাচ্ছি কিনা প্রোডাকশন ফোনে পাওয়া যাবে? এখন একটু কথা বলতে চাই। বিজয় শোনা যাচ্ছে? এনামুল হক বিজয় আমাদের সঙ্গে, মিঠু ভাই আছেন, শাকাত ভাই আছেন। অনেকটা অভিযোগ করেছিলেন আপনি তাদেরকে ফোনে পাচ্ছেন না, কোনো কিছুতে পাচ্ছেন না। আপনার এখন তারা আছেন সরাসরি, আপনি চাইলে কথা বলতে পারেন তাদের সঙ্গে। আমার আসলে 2টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমাদেরকে যে এই ড্রাফটে রাখা হলো না, সেটা আসলে আগের বছরের কোনো শাস্তি, নাকি এটা আপকামিং বিপিএল কে ক্লিন করার জন্য সেটার শাস্তি? মানে শাস্তিটা আসলে কিসের? এবং এটার উপযুক্ত প্রমাণ ছাড়া বিসিবি বা বিপিএল এর গভর্নিং কাউন্সিল কিভাবে এই সিদ্ধান্ত নিতে পারে, সেটা আমাদেরকে কেন জানানো হলো না? যেটা 2 দিন আগে ড্রাফটের লিস্ট দেওয়ার পরে 1 দিন পরে আবার পরিবর্তন করে আমাদেরকে সবার কাছে ছোট এবং অপমান করা হলো। এটা একটা প্রশ্ন। এবং সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে তাদের ফোন ধরতে এত কিসের প্রবলেম, এত কিসের ভয়, যে আমরা সমানে মেইলের পর মেইল, ফোনের পর ফোন দিতে থাকি, এবং তারা এতটুকু সম্মান বোধ করতে পারে না যে আমরা 10-15 বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিচ্ছি, খেলতেছি। তারা ফোন ধরতে কি 2টা মিনিট কি ফোন ধরে বলতে পারে না যে বিজয় আমি তোমাদেরকে পরে ফোন দিচ্ছি বা বিষয়টা বলো? এত ব্যস্ত সবাই যে আমাদেরকে একটা 2বার ফোন দিয়ে বলতে পারে না যে কি হয়েছে না হয়েছে, আমরা বিস্তারিত জানতে চাই। এত বড় একটা সিদ্ধান্ত কিন্তু কোনো প্লেয়ারকে ডেকে বলা হলো না কেন?
যে তোমাদের জন্য এটা 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 আছে। আমরা 1 বছর ধরে সাফারার হচ্ছি, আর এখন বিপিএল এর সময় একদিন আগে এটা একটা পরিবারের উপর দিয়ে কি যায়, একটা তার সমাজের উপর দিয়ে কি যায়, এগুলোকে একবারও বিসিবি ভেবে দেখে নাকি জাস্ট মনে করে যে একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম? ব্যাপারটা কি এইরকম? যদি এইরকম হয় সেটার উত্তর আমি জানতে চাই। মিঠু ভাই, বলেন। দুটো প্রশ্ন হচ্ছে যে প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা একদম আই ওয়ান্ট টু বি ক্লিয়ার যে আমরা গভর্নিং কাউন্সিল, আমি সবগুলি ইন্টারভিউ বলেন আর যখনই আমরা পাবলিকলি এসেছি বলা হয়েছিল যে একটা ইনভেস্টিগেশন হয়েছে উইচ উই ডোন্ট নো। আমি যদি কোনো দিন ইভেন লাস্ট আপনি দেখবেন ইন্টারভিউ ওই যে প্রেস কনফারেন্সে আমি বলেছি, বিপিএল এর প্রেস কনফারেন্সে, যে কোনো নাম যে কোনো সময় আসবে, আমি কিন্তু বলছি না যে আমরা কি করেছি, আমরা উই ওয়ান্ট টু প্রোটেক্ট দেয়ার নেম, ঠিক আছে। এখন আপনি কম্পেয়ার করে হয়তো বলতে পারছেন এ নাই ও আছে, কিন্তু আমরা নাম তো বলছি না, আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ইউনিট। এই কোয়েশ্চেন অ্যাকচুয়ালি তার আলটিমেটলি করতে হবে আমাদের ইন্টিগ্রিটি ইউনিটে। তাহলে এনামুল বিজয় কোথায় যাবেন? ইন্টিগ্রিটি ইউনিটের কাছে যেতে হবে। জি সাকাত ভাই, আপনি কোনো উত্তর দিতে চান যে তার যে সম্মান পরিবারের উপর দিয়ে যাচ্ছে? আমি মিস্টার এনামুল বিজয়ের যে কথাটা, বিজয় কি আছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, ঠিক আছে, বলেন। উনি যে কথাটা বলেছেন এটা আমি ওনার সাথে কিছুটা একমত যে ওনাদের সাথে কথা বলার দরকার ছিল। আর আমাদের ইন্টেনশনটা যদি দেখেন, আমরা কিন্তু কাউকে বাদ দেয়া, কে কোথায় জড়িত এগুলো না, আমরা কিন্তু সবাইকে নিয়েই খেলার উদ্দেশ্যে রওনা দিয়েছি। যখন কোনো অবজেকশন আসবে ইন্টিগ্রিটি ইউনিট থেকে, তখন সেটা ইন্টিগ্রিটি ইউনিট নামগুলো পাঠায় টেকনিক্যাল কমিটিতে। টেকনিক্যাল যারা আছেন তারা সেখান থেকে এক্সক্লুড করেন, বা অনেকের নাম বাদ করেছেন আবার ইনক্লুড করেছেন, তারা ইনক্লুড করে এটা গভর্নিং কাউন্সিলকে দেয়। সো গভর্নিং কাউন্সিল অ্যাকচুয়ালি এই টেকনিক্যাল জায়গাটায় উনি, আমার মনে হয় আমাদের ইন্টিগ্রিটি ইউনিটের যে আছেন অ্যালেক্স মার্শাল, ওইখানে যোগাযোগ করলে ভালো রেজাল্ট পেতে পারেন। এবং ফোন করলে ফোন ধরা এটা উচিত আমি মনে করি, কারণ হলো কমিউনিকেশন তো থাকতে হবে। আর কাউকে এরকম নাম এক্সক্লুড হলে তার সাথে পার্সোনালি লেভেলে কথা বলা এটা জরুরি আমি মনে করি। বিজয়, এখন তাহলে আপনার প্ল্যানটা কি করতে পারেন? আমি যদি একটু ইন্টারফেয়ার করি, বিজয় সবাই তো ছোট ভাই, আমার জিনিসটা হচ্ছে যে হ্যাঁ, ও আজকে আমাকে, আমি ডিনাই করতে পারবো না যে ও 2-3 বার টেলিফোন করেছে, বাট এখানে জানেন আমাদের 2টোর থেকে অ্যান্টি করাপশন ইউনিটের মিটিং ছিল, তারপরে আমাদের আপনি জানেন 7টা পর্যন্ত আমরা মক ছিল, অকশন ছিল। সো এইসবের জন্য আমি আমারটা বলতে পারি যে ইয়েস, আমি সরি যে আমি টেলিফোন ধরতে পারিনি, কিন্তু আমি আমার কথা হচ্ছে দিস ইজ দ্য বিগেস্ট ইস্যু, যে একটা ছেলের লাইফ নষ্ট হয়ে যাচ্ছে, আর বিপিএল কি হচ্ছে না হচ্ছে সেটা আসলে আমার কাছে মনে হয় না মুখ্য বিষয় হওয়া উচিত। একটা 9টা ছেলের আপনারা নাম প্রকাশ করলেন, সেখানে 9টা প্লেয়ারের জীবন নষ্ট হচ্ছে, সেগুলো নিয়ে আপনাদের কারোর মাথা ব্যথা নেই। আর আপনাদের মাথা ব্যথা বিপিএল রক্ষণ কেমন হবে, এইটা কেমন হবে, ওইটা কেমন হবে। আমরা কি বিপিএল এর পার্ট না? আমরা কি বাংলাদেশ ক্রিকেটের পার্ট না? আমি ইম্পর্টেন্ট পারসন, আমরা কেউ ইম্পর্টেন্ট পারসন না? আমরা এতদিন ধরে সার্ভিস দিচ্ছি, এগুলো আর কোনো তুচ্ছ? এই সম্মানটা একদম মানে যা ইচ্ছে তাই, এটা কি আপনারা বলতে পারেন? আপনি আমাকে, ভাইয়া মাত্রই আমাকে বললো যে আইসিসির অ্যালেক্স মার্শালের সাথে কথা বলতে। হু ইজ অ্যালেক্স মার্শাল? সে 900 পেজের মাধ্যমে সে একটা রিপোর্ট দিছে। রিপোর্টের আমাকে প্রমাণ দেখান যে আমি কারোর সাথে যুক্ত আছি, কারোর সাথে কথোপকথন করেছি, কারোর সাথে আমি অপরাধমূলক কাজ করেছি, কারোর কাছ থেকে আমি টাকা নিছি, বা কারোর কাছ থেকে আমি কোনো কিছু আমি অপরাধী হয়েছি, কোনো ব্যাপারে কোনো কিছু আছে না? দেখে আপনারা একটা রিপোর্ট করলো, আর আপনারা বাংলাদেশি হয়ে একটা বাংলাদেশি ছেলেদেরকে এভাবে নষ্ট করতে পারেন, এভাবে অসম্মান করতে পারেন? এটা ইওর ভিউ, আমি তোমার কথাটা বলছি, এটা আমার ভিউ না, এটা সারা বাংলাদেশের মানুষ। ঠিক আছে, সারা বাংলাদেশের বাংলাদেশ ক্রিকেট, লিসেন হ্যাঁ, আপনাদের ভিউ কি? বাংলাদেশের ভিউ আলাদা, আপনাদের ভিউ আলাদা একদম। হ্যাঁ, ঠিক আছে, আমাকে ফার্স্ট ক্লাস খেলতে দেয়া হচ্ছে, আমাকে প্রিমিয়ার লিগ খেলতে দেয়া হবে, বিপিএল খেলতে দেয়া হবে না, মানে কি? না, এটা কি জোক? লিসেন, আমি লেট মি বি ভেরি ক্লিয়ার। কথাটা হচ্ছে যে এটা ইন্টিগ্রিটি ইউনিট একটা ইন্ডিপেন্ডেন্ট, তারা বলেছে ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি, আমাদের সাথে কথা বলে লাভ নেই, একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা, যে যারা এটা ডিসিশন নিয়ে জানিয়েছে, বিদেশি হোক আর যাই হোক, হি ইজ দ্য চেয়ারম্যান অফ দ্যাট কমিটি, তার দায়িত্ব হচ্ছে এই ইন্টিগ্রিটিটা দেখা।
হ্যাঁ, সো লেটস বি রিজনেবল। এখানে আমাকে বলে লাভ নেই, আমি হচ্ছে গভর্নিং কাউন্সিলের সেক্রেটারি, আমার কাছে লিস্ট তুমি মানে ইউ আর সেইং যে আপনাদের সাথে কথা বলার এটা কথা বলিনি কেন, কথাটা হচ্ছে যে কালকে রাত্রে 1 o'clock লিস্ট কেম, ওকে। সো আমার আবার কালকে হচ্ছে অকশন, ইয়েস ইউ মাইট হ্যাভ অল দি গ্রাজ, নো প্রবলেম, ইটস ইয়োর ভিউ, বাট জিনিসটা হচ্ছে যে এইখানে ইট ইজ নট ইউ, যাদেরই নাম এসেছে তাদেরই আমরা বলে দিয়েছি যে আমরা তাদের এই বিপিএল ক্লিন রাখার জন্যে, কারণ দের উইল বি ফার্দার ইনভেস্টিগেশন, ফার্দার আনটিল প্রুভেন গিল্টি। আই এম টেলিং ইউ যে আনটিল প্রুভেন গিল্টি আমরা কাউকে দোষী বলতে পারি না। বাট রেড ফ্ল্যাগ মানে রেড ফ্ল্যাগ মানেটা বোঝার চেষ্টা করো, যে রেড ফ্ল্যাগ মানে এটা কিন্তু অ্যালেক্স মার্শেলও করেনি, যে ইন্ডিপেন্ডেন্ট কমিটি ইন্টারভিউ নিয়েছে, উই ওয়ার নট দেয়ার, আমরা কি ওকে ওই ইয়েতে ছিলাম? ইন্ডিপেন্ডেন্ট কমিটি এখন একটা নানান কিছু দিয়ে দে হ্যাভ প্রিপেয়ার্ড আ রিপোর্ট, এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে এই ঘটনা হচ্ছে। এখন প্রিমিয়ার লিগ হচ্ছে প্রিমিয়ার লিগের ব্যাপার, ইউ ক্যানট আস্ক মি যে প্রিমিয়ার লিগে তুমি খেলবে কি খেলবে না, বা ন্যাশনাল লিগে খেলবে কি খেলবে না, আমি একটু কথা বলতে চাই। এটা হলো মিস্টার বিজয়, I can give you a piece of suggestion. সেখানে আপনার ব্যাপারটা সত্যিকারে আপনার সাথে যদি কথা না হয়ে থাকে, এটা কিন্তু আমি মনে করি যে 1-to-1 কথা বলার দরকার ছিল। আরেকটা হলো দিস ইজ নট এনিথিং ফাইনাল, সো আপনি লেটস কাম ডাউন লিটল বিট, কারণ হলো এটা কিন্তু ফাইনাল কিছু না, ইট ইজ ওদের কথা মতে সাসপেকশন, এবং তারা একটা সাসপেক্ট করে হয়তো একটা কিছু এরকম হয়। আসলে বিষয়টা হলো কি, এই প্রসেসটাই টোটাল, আমিও কিন্তু প্রথম থেকে বলেছি যে এইভাবে নাম বলা, কিন্তু আমরা কিন্তু বিসিবি থেকে কারো নাম বলিনি, এবং বিসিবি থেকে আপনাদের সম্বন্ধে কোনো কথাও বলেনি। নাম উইথড্রয়াল কীভাবে হলো আমরা কিন্তু আপনাদেরকে বাদ দেওয়া বা এটা, আপনি যেমন ধরেন আজকে যদি এই রিপোর্ট না আসতো আপনি ঠিকই খেলতেন। এখন দেখেন সামনের দিনগুলোতে যদি আবার কারো নাম এরকম সাসপেকশনে থাকে, সে কিন্তু তখন উইথড্রয়াল হবে। মানে এই প্রসেসটা এরকম যে যখন যেটা আসবে তখন সেটা উইথড্রয়াল হবে, ইভেন টিমও উইথড্রয়াল হয়ে যেতে পারে, এটা সবসময় ইস্তেকার ভাই বলেছে। তো সুতরাং আমি মনে করি আপনি একটু ধৈর্য ধারণ করেন, যদি ইফ ইউ আর নট পার্ট অফ এনিথিং, আই এম শিওর দ্যাট ইউ উইল বি ক্লিনড, কারণ হলো এবং আপনার একটা ভালো পজিটিভ রেজাল্ট আসবে। লেটস হোপ ফর দ্য বেস্ট, এবং আপনি আমাদের যে ইন্টিগ্রিটি ইউনিট ওইটার সাথে কথা বলেন, এবং সেই ক্ষেত্রে এটা ভালো রেজাল্ট আসবে। আমরা সেটা আসলে বিজয়, আপনি যে টিমে খেলেছেন রাজশাহীতে, সেই টিম নিয়ে কিন্তু টুকটাক এমনি কথাবার্তা হচ্ছিল, আপনার কি কোনো জায়গায় ফিসি মনে হয়েছিল যে এই টিমে অন্য কিছু করছে, আপনি সেটার মধ্যে ফেসে যাচ্ছেন, কোনোভাবে মনে হয়েছিল? ভাইয়া আমি কিন্তু বিসিবির কাছে এখনো 30 লক্ষ টাকা পাই, এটা কি কেউ জানে না? বিসিবি সবাই জানে, ফারুক ভাই জানে, আকরাম ভাই জানে, এটা মঞ্জু ভাই জানে, মিটু ভাই পর্যন্ত জানে, সাইফুল ভাই জানে, ইসলাম ভাইয়ের নাম কি, উনি এইচ এন্ড এভরিথিং জানে। আমার সম্পূর্ণ ডকুমেন্ট আছে, 50 লক্ষ টাকা চুক্তি হয়েছে, 20 লক্ষ টাকা পেয়েছি, 30 লক্ষ টাকা পাইনি। সেটা 1 বছর ধরে আমাকে বিসিবি ঝোলাই রাখছে কেন? না, আপনার ওই টিমে কিছু ঘটেছিল কিনা আপনার কি মনে পড়ে? আমি একবারও বলছি যে আমি কাউকে বলছি, কোনো মিডিয়াতে বলছি, বিসিবির সাথে আমার কথা হচ্ছিল, আমি চাচ্ছিলাম যে আমার টাকাটা পরিশোধ করা হোক, 1 বছর ধরে আমাকে ঝুলানো হচ্ছে। আমি একবারও বাইরে কোনো বলছি আমি রেসপেক্ট রাখছি। ক্যান ইউ প্লিজ লেট মি আমি যদিও এখন এটার মধ্যে আমি আপনাকে 1 থেকে 2 মাস ধরে ফোন দিচ্ছি মিটু ভাই, নট একদিন। হ্যাঁ কারেক্ট, তোমার ব্যাপারটা হচ্ছে কি, লিসেন 2-3 মাস ধরে আপনাকে ফোন দিচ্ছি আমি। হ্যাঁ ঠিক আছে, কারেক্ট, বাট ইউ ওয়্যার ডাইরেক্ট সাইন প্লেয়ার, প্লিজ। এখনো এইবার লিসেন একটা মিথ্যা কথা বলে থাকি, আপনি বিসিবি যারা আছে ওই দায়িত্বে যখন ছিলেন তাদের সাথে আপনি কথা বলে দেখতে পারেন, A to Z সবাই আমাকে কথা দিছে, এবং কি তাসকিন, আমি, ইয়াসির রাব্বি, আকবর আলী সবাই আমরা এক রুমে বসা, এবং আমাদেরকে হাতে দিয়ে কথা দিছে যে বিপিএলটা তোমরা সুন্দর করে শেষ করো, সম্পূর্ণ বিপিএল এ যত টাকা পয়সা তোমরা পেতে চাও তোমাদেরকে আমরা বিসিবি দিব, 1 টাকা তোমাদের বাকি থাকবে না, সেই প্রমিস আমাকে দিছে। আমি বিজয় একটা কথা মিথ্যা কথা বলতেছি না, সেই পেমেন্ট আমাকে এখনো দেওয়া হয় নাই কেন? যে আমার যতটুকু মনে আছে, আই ওয়াজ নট ইনভলভড ইন লাস্ট বিপিএল, ইয়েস আমি তোমার কাগজ দেখেছি, বাট দ্য সিচুয়েশন ইজ ভেরি ক্লিয়ার। লেট মি ক্লিয়ার ইউ, আমি যে 2 মাস ধরে এই দায়িত্বটা পেয়েছি, ইয়েস তোমার কাগজ আমি দেখেছি, চেকে দিয়ে দেখেছি, বাট দ্য প্রবলেম ইজ এইবারও
ডাইরেক্ট সাইনিং মানে আপনি আপনার সাথে ডাইরেক্ট সাইনিং করে দিয়েছেন। এবার আমরা করেছি কি, বলেছি যে ডাইরেক্ট সাইনিং আপনি 1 কোটি টাকা দিয়ে প্লেয়ার নিতে পারেন, সেটা আপনার দায়িত্ব থাকবেন না। না না, আমরা বিরুদ্ধে নিয়ে আপনার সাথে আপনার বিষয়টা আমরা কথা বলবো। বিজয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে দর্শকদের কাছেও। ইনামুল হক বিজয়, মিঠু ভাই যে বিষয়টার উপর শেষ করেছেন, টাকা পাচ্ছেন, টাকা দিতে পারেননি আপনারা, গতবারের ঘটনাটা কি ছিল ডিরেক্ট সাইনিং এর বিষয়? আচ্ছা, আমি আপনাকে বলি, একটা হচ্ছে ড্রাফট থেকে প্লেয়ার নিয়েছে, তো ড্রাফট থেকে কি অ্যামাউন্টের, ধরেন এটা বি ক্যাটাগরি থেকে 10 লাখ নিয়েছে, 10 লাখ টাকা। সো আমরা জানি এটা 10 লাখ টাকা এগ্রিমেন্ট হয়েছে। হ্যাঁ, এইখান থেকে যখন আমরা প্রামাণিক পেয়েছি যে ওরা 8 লাখ টাকা পেয়েছে আর 2 লাখ টাকা পায়নি, আমরা কিন্তু টিমগুলিকে ডেকে বলছি 2 জনের কথা মিলতে হবে, দিয়ে ইউ হ্যাভ টু গিভ আ লিস্ট যে কে কত দিয়েছে, তারপর 2 লাখ টাকা আপনারা দিয়ে দিয়েছেন। ওইগুলি আমরা দিয়ে দিয়েছি। কিন্তু ডাইরেক্ট সাইনিং এরটা যেটা বিজয়ের কথা বলছি, এটা বলছে সাইড এগ্রিমেন্ট উইথ দেম ডাইরেক্টলি। মানে একটু দর্শককে বোঝার জন্য বলছি, ধরেন এবারে যেমন তানজিদ তামিমরা বা ধরেন লিটন দাস বা যে কেউ কোনো একটা দল তাকে নিল, বললো যে তোমাকে 2 কোটি টাকা দিতে হবে, কিন্তু আপনাদের ড্রাফটে লেখা আছে এই ক্যাটাগরিতে 50,000 টাকা। আমরা এইবার ইনকর্পোরে এই যে ওর যে সমস্যাটা হয়েছে, সেই সমস্যাটা থেকে বার হওয়ার জন্য আমরা এবার অ্যাডপ্ট করেছি যে হ্যাঁ, তুমি মানে আমরা যে একটা লিস্ট করেছিলাম প্রথমে, ড্রাফট লিস্ট, সেখানে কিন্তু গ্রেডিং আছে। এখন যদি লেটস সে সোহান ইজ আ বি গ্রেডে ছিল, বি গ্রেডে 35 লক্ষ টাকা। এখন এটা হতে পারে যে রংপুর রাইডার্স মাইট হ্যাভ টেকেন হিম ফর 90 লাখ টাকা। ওর এগ্রিমেন্ট ইজ আ সাইড এগ্রিমেন্ট। আমি তো ওইটা আপনি যে 50 লাখ টাকা সেটা দিয়ে দিবেন, হ্যাঁ না 35 লাখ টাকা দিয়ে দিব, ফর দিয়ে দিব। সেটা আমি জানি যে একটা প্লেয়ার নিতে হলে ও যদি অকশনে থাকতো তাহলে 35 লাখ টাকা পেতো। এইটার লাইবিলিটি আমরা নিচ্ছি। গতবার সেটা ছিল না, এ গ্রেডের লাইবিলিটি ছিল, গতবারে তো এরকম ছিলই না। পরে যখন আপনারা টাকাগুলো দিলেন নিজ দায়িত্বে, তখন আমরা প্রথম মনে করলাম যে যারা আমরা ওদের রেভিনিউ টাকা ছিল যে আমাদের কাছে, আমাদের যে টিকিটের রেভিনিউ টাকা, ধরেন 2 কোটি টাকা রেভিনিউ শেয়ারিং এর যে টাকাটা ছিল, সেখান থেকে ওই ওনারকে না দিয়ে, ফ্র্যাঞ্চাইজিকে না দিয়ে টাকা পে করা আমরা এরকম, ধরেন হোটেলের একটা বিল পাওয়া গেলেও দেয়নি, আমরা কিন্তু ওইগুলি দিয়েছি ধরেন। কিন্তু ড্রাফটে যারা, এটার হচ্ছে আমি লাইবেল, ডাইরেক্ট কন্ট্রাক্টের লাইবেল না। ইভেন ম্যানেজমেন্টে আপনি যে ধরেন শহীদ আফ্রিদি আনলেন আর আনলেন, অনেক তো কমপ্লেন ছিল। আমরা কিন্তু ইভেন আমাদের ধরেন সেন্টর আমাদের এও বলে সন্টেট 2 বছরের টাকা পায় না $30,000, কিন্তু আমার তো এটা জানার কোনো জানার বিষয় না। শাকাত ভাই, একটা জিনিস আছে যে এখানে বলা হচ্ছে যে আপনারা ইন্টিগ্রিটি রক্ষা করতে চান, তা এবারের বিপিএল এ আপনি কি করবেন? এগুলো তো অতীতের কথা, দলগুলো কতটা ইন্টিগ্রিটি, মানে অনেক খাপছাড়া ছিল নিশ্চয়ই এন্টি কারাপশন ইউনিটের। জি, থ্যাংক ইউ। আসলে ইন্টিগ্রিটি তো এই খেলার একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, আপনি জানেন। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের তো ইন্টিগ্রিটি টিম আছে, এবং আপনি শুনলে অবাক হবেন, আগের ইন্টিগ্রিটি টিমের কি হতো, মালিকরাই টিম একজন ইন্টিগ্রিটি পার্সোনাল নিত এবং তাকে দিত যে বেতনটাও সে দিত, এবং বিসিবি শুধু রিকমেন্ডেশন করতো, মানে হুইচ ইজ অ্যাবসার্ড। এটা হওয়ার কথা না কোনোদিন। তো আপনার বেতনভুক্ত মানুষ আপনার বিরুদ্ধে ইন্টিগ্রিটি কমপ্লেইন করবে সে কোনোদিন? যাই হোক, আমরা সব আন্ডারস্ট্যান্ডিং অল দ্য ডাইমেনশন আমরা এবার করেছি। আমাদের ইন্টিগ্রিটি চিফ যিনি আছেন, উনি তো আসেনি, এবং ওনার সাথে একটা টিম থাকবে, প্রত্যেক টিমের সাথে আমাদের বিসিবি থেকেই লোক থাকবেন, নাম্বার 1। নাম্বার 2 হলো আমরা বাংলাদেশ পুলিশের সিআইডি প্রধানের সাথে কথা বলেছি, এবং সিআইডি চিফ উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি সিআইডি অফিসারদেরকে প্রত্যেকটা টিমের সাথেই দিবেন, এবং সেটা অফিসিয়ালি। আমরা অলরেডি প্রাইমারি ডিসকাশন শেষ, আমরা এমওইউটা সাইন করে ফেলবো। সেই ক্ষেত্রে ওয়াই সিআইডি? বিকজ তারা ক্রিমিনাল ইনভেস্টিগেশন করে এবং তাদের কাছে সব ধরনের প্রযুক্তি আছে, যে কে টেলিফোনে কথা বললো, ইভেন হোয়াটসঅ্যাপে কে কথা বললো, সব কিছু কিন্তু তারা দেখতে পারে, এবং দে ক্যান ক্যাচ থিংস। সো আমরা 2 জন করে প্রতি টিমের সাথে নিচ্ছি বাংলাদেশ পুলিশ থেকে, মানে সিআইডি থেকে, এবং আমাদের টিম থাকছে। তো সেখানে অ্যালেক্স মার্শাল আছে, এবং আইসিসি থেকে আমরা চিন্তা করছি যে যদি আমাদের পুরো জিনিসটা আমরা মনে করি 1% লো ফলস আছে, সেক্ষেত্রে আমরা আইসিসি থেকে তাদের অ্যান্টি কারাপশন টিমকে আমরা ইনভাইটেশন করবো এখানে আসার জন্য। আসলে হলো কি,
খেলা যদি আপনার ফ্রেশ, ফ্রি এবং বিউটিফুল না হয়, সেখানে যদি কোনো খারাপ ফিক্সিং ইত্যাদি ইত্যাদি থাকে, তাহলে তো সেটা আর খেলা হলো না। সেটা খেলা হয় না। কিন্তু আপনাদের এই খেলোয়াড়দের দূরে রাখার জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু অনেকে আমি আলোচনা করছিলাম আপনাদের দলগুলো যখন আপনারা দিলেন, বিশেষ করে শেষ সময় সেই দুটো নোয়াখালী এক্সপ্রেসের কথা বলি, চিটং নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, সেখানে আপনারা অনেকে যুক্ত আছেন, আপনাদের ডিরেক্টরদের প্রভাব আছে, আপনারা অনেকে বলছে যে একটা দল যুক্ত থাকলে হয়তো বা সুবিধা হবে অন্য দলকে হারিয়ে দেওয়ার জন্য, এরকম অনেক রকম সমালোচনা আছে। কিন্তু দেখেন, আপনি যেটাই করবেন সমালোচনা, ওই যে আপনি তো নিশ্চয়ই দেখেছেন গাদার পিঠে উঠলেও প্রবলেম, ওকে ধরে হাঁটলেও প্রবলেম, তো মানে উভয় সংকট, যেটা আপনি ঠিকই বলেছেন যে দুই পাশেই আমাদের প্রবলেম, তার মধ্যেই সঠিক সিদ্ধান্তটা নিতে হবে। এখন আমাদের কোয়াব থেকে রিকোয়েস্ট করেছেন, মিঠু ভাইকে রিকোয়েস্ট করেছেন, আমাদের প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করেছেন আরও টিম খেলানো যায় কিনা। সেই ক্ষেত্রে 6th টিমটা আসছে। পরিচালককে বা কারা পিছনে জড়িত, এটা তো আসলে আমাদেরকে কেউ ওইভাবে অফিসিয়ালি বলছে না বা জানছে না, আমাদের নলেজে নেই। এবং যেহেতু এটা কথা আসছে, আমরা এটা দেখব, একটা বিষয়। আরেকটা বিষয় হলো, প্রত্যেকটা টিমকে আমরা কি করেছি, আপনি দেখবেন যে প্রত্যেক টিমের ওনারকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি বাংলাদেশ পুলিশের এসবিতে, স্পেশাল ব্রাঞ্চে। তারা সব কিছু দেখে আমাদেরকে রিপোর্ট দিয়েছেন যে আমরা এই মানুষদের সাথে যেতে পারবো কিনা, রাষ্ট্র, দেশ এবং সব কিছু নিয়ে। নাম্বার 2 হলো, তাদের যে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যা আমাদেরকে দিয়েছেন, ব্যাংকের কাগজ দিয়েছেন, এগুলো আবার ব্যাংকে পাঠিয়েছি যে ঠিক আছে কিনা। এবং যে পর্যন্ত আমরা ভাবছি যে এই যে আজকে আপনি শুনতেছেন যে ওই খেলোয়াড়ের টাকা হয়নি, এটা হয়নি, ডাইরেক্ট সাইনিং বাদে আমাদের অকশন থেকে যেই ধরনের যেই প্লেয়ারদেরকে নেওয়া হবে, ওনাদের টাকা যদি পরিশোধ করতে না হয়, তাহলে বিসিবি উইল টেক ওভার। আমরা তো এটা বলছি। আপনারা যে 6টা দল দিয়েছেন, 6টা দলের একটা ফ্র্যাঞ্চাইজি ফি থেকে 2 কোটি টাকা করে থাকে। 2 কোটি টাকা, 12 কোটি টাকা পেয়েছেন অলরেডি, 12 কোটি টাকা পেয়ে গেছে। আর যে 10 কোটি টাকা করে আপনার সিকিউরিটি মানি দেওয়ার কথা, সেগুলো কি পাওয়া হয়েছে? 4টা দলের মধ্যে পুরো পেয়েছে। আমি লেট মি বি ক্লিয়ার, যেহেতু এখন আমরা শুনছি যে ব্যাংক গ্যারান্টিটাতে একটু অনেকে প্রবলেম ফেস করছে, রাইট, এই কারেন্ট ইকোনমিক কন্ডিশনে। যেরকম আমাদের কাছে এক ফ্র্যাঞ্চাইজি বলেছে যে আমি যদি ব্যাংক গ্যারান্টি দিই, তাহলে আমার 11 কোটি টাকা ফিক্সড ডিপোজিট করে 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে হচ্ছে। আমি ক্যান আই পে ইউ দিস 10 crore টাকা আপনারা ফিক্সড ডিপোজিট করে রাখেন এবং লিয়েন করে দিবেন আমাদেরকে। হ্যাঁ, তো তো সুতরাং এরকমও বলেছে। ধরেন একটা টিম এরকম বলেছে, আরেকটা টিম 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি এনে জমা দিয়ে দিয়েছে। আরেকটা টিম করেছে কি, কয়টা টিম ব্যাংক গ্যারান্টি 10 কোটি টাকা দিয়েছে? আমি ওইটাই বলছি একটা। আবার অনেকে যখন ব্যাংক গ্যারান্টি দিতে পারছে না বা তার এরা কিন্তু ব্যাংক পে অর্ডার দিচ্ছে, মানে ক্যাশ টাকা জমা দিয়ে দিচ্ছে। এটা তো আনরিয়েল, মানে কোনোদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হয়নি। আমি আপনাকে বলছি, দরকার হলে আমরা পে অর্ডারের 6 দুগুণ 12 কোটিটা, সেটাও তো আমাদের খুব একটা যে আমি ভাইয়া ফ্র্যাঞ্চাইজি ফি যে খুব পেয়েছেন, মিঠু ভাই পেয়েছে কি? আগে তো কেউ নেয়নি ওইটা। এবং দেখেন চিটাগংয়ের সাথে বা অন্যান্য টিমের সাথে আপনি যদি এখন আমাদের বুকস দেখেন যে কত পুরনো টাকা ফ্র্যাঞ্চাইজি ফি এখন পর্যন্ত আদায় করা হয়নি। এবার সর্বপ্রথম আমরা ইউএর সাথে ফ্র্যাঞ্চাইজি ফি নিয়েছি, এবং আমরা আমাদের বোর্ডে কে আছে, বোর্ডে কে নেই, বা কোন দল আছে কোন দল নেই, আমরা কোনো দিকে তাকাইনি। আমরা শুধুমাত্র আমাদের প্রিন্সিপালটা ঠিক করেছি, 2 কোটি টাকা আমি ফ্র্যাঞ্চাইজি ফি নিয়েছি। বাকি যে 10 কোটি টাকার কথাটা আসছে, যে 10 কোটি টাকার প্রিন্সিপালটা কি, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ? অবজেক্টিভ হলো পারিশ্রমিক নিশ্চিত, নট অনলি প্লেয়ার, পুরো আপনার টোটাল যে লজিস্টিক্স আছে, টোটাল ধরেন একজন প্লেয়ারকে টাকা দিলেন আপনি, কিন্তু ওই বয়কে টাকা দিলেন না, বা আপনি একটা ট্রান্সপোর্টের টাকা দিলেন না, সেই টাকাটাকে পূরণ করার জন্য যে পরিমাণের ঝুঁকি আমাদের আছে, বিসিবি গতবার আমরা যে এক্সপিরিয়েন্স নিয়েছি সেটা যেন না হয়। তারপরেও আমাদের যারা স্বনামধন্য টিম আছে, আগে কোনো এই ধরনের রেকর্ডই নেই, যারা সব টাকাও পে করে দিয়েছে, তাদের কাছ থেকে আমরা টাকা নিয়েছি। সো দেখেন, বিসিবি এখানে বাহবা পাওয়ার যোগ্য। এখন আমরা কি করি, আমরা বাহবার জন্য আপনাদের কাছে বলছি যে বাহবা পাওয়ার যোগ্য, কিন্তু কেউ লিখছে না এই কথাগুলো। কথা কি লিখছে? কথা লিখছে যে কে দেয়নি 10 কোটি টাকা। আরে এটা তো ইন্টারনাল একটা পলিসি, দিস ইজ আওয়ার পলিসি, যে আমরা কিভাবে সিকিউর করব টোটাল খেলাটাকে। এখানে আপনাকে আমাদেরকে সহযোগিতা করা দরকার। আমি মনে করি যারা আমাদের এই স্টেক হোল্ডার আছেন, আমাদের দর্শক থেকে আরম্ভ করে আমাদের সাংবাদিক ভাই বোনরা যারা যেখানে আছেন, সহযোগিতা করা দরকার। সহযোগিতা করলে কি হবে জানেন? যারা খেলতে আসে তারাও উদ্বুদ্ধ হবে, খেলা দেখতে আসে তারাও উদ্বুদ্ধ হবে। ম্যানেজমেন্ট হিসাবে আমরা যে পরিশ্রমটা করছি এবং নতুন যে বিষয়গুলোকে আমরা ইন্ট্রোডিউস করছি, আজকে দেখেন সব সময় কথা আসে যে আপনারা
আগের ওই 900 পৃষ্ঠার কি হলো, সেটা কি বাংলায় লেখা নাকি ইংলিশে লেখা, আপনারা কি বুঝেন না কিছু? যখন বুঝে আবার রিপোর্টটা আসলো, তখন যখন 7টা টিমে 100 জন প্লেয়ার খেলেছে, 100 জন প্লেয়ার খেলেনি, 100 জন প্লেয়ার ছিল, তার মধ্যে যখন কয়েকজনের নাম এসেছে, এইটা আমরা বলি না দে হ্যাভ প্রুভেন গিলটি, দে আর হাই, মানে সাসপেক্টেড হাই লেভেল। তো এখন যদি সাসপেক্ট হয়, তাদেরকে অফ করানো হয়েছে, ইটস নট যে তার ফুল প্রসেস হবে না, প্রসেসটা সামনের দিকে যাবে। I understand this process is very cruel and critical, but we have to face this. এখন এখানেও তো আমরা মনে করি যে যাদের সাথে কথা বলা দরকার, এবং এখন বিষয়টা বেশি কেন এরকম হলো যে আগে সবার নাম চলে গেছে একবার ফ্রান্সিসদের কাছে, আবার যখন ডিলিস্ট করা হলো তখনই লোকে বুঝে ফেলছে যে 12-13 বছরে তো এরকম কোনো নামই যায়নি। আপনি আশরাফুলের ঘটনার পর আকসু যে কিভাবে বাংলাদেশে চলেছে, না আপনাকে আশরাফুলের ঘটনার সময় কিন্তু বাইরের আকসু ছিল। আমি যে কথা বলি যে আপনি দেখেন বিগত 11 সাল থেকে বিপিএলটা শুরু, কোন দিন কে কবে নাম নিয়ে এসেছে, কোন দিন এরকম ইন্ডিপেন্ডেন্ট জুরি বোর্ড হয়েছে, আইসিসির লোককে এনে ইন্ডিপেন্ডেন্টলি বসানো হয়েছে, আমাদের বিসিবিতে যারা হাই অফিসিয়াল ছিলেন এই ধরনের সাসপেকশনে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। তাহলে তো এবার কেউ ফিক্সিং করলে ধরা পড়বে, তখন তো আবার খারাপ হবে যে বিপিএল এ ফিক্সিং হলো না। এখন প্রবাবিলিটি বাড়বে। আমরা ফিক্সিং এ কি করেছি, আমরা একটা নেটিং সিস্টেম করেছি, জানি ফিক্সিং নাই হতে পারে, যদি হয় তারপরে রেমেডি কি হবে সেই রেমেডিও আমরা ব্যবস্থা করে রেখেছি। সুতরাং আপনি দেখেন এখন ফিক্সিং এগুলো তো মাইন্ডসেট এবং একটা মানুষের অবজেক্টিভ থাকে। এখন আমরা তো চাই না যে এই ধরনের ঘটনা ঘটুক বা এই ধরনের ঘটনা হবে, আমরা বিশ্বাস করি না। তারপরেও এই ধরনের ঘটনা যেহেতু ইন্টারন্যাশনালি বিভিন্ন সময় ঘটে থাকে, সেটাকে কিভাবে আমরা ট্যাকেল দিতে পারি সেই ব্যবস্থা নিয়ে আমরা আগাচ্ছি, সেই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। আমরা আসলে বাস্তবতাটাও বলতে চাই, বিপিএল কি কখনোই লাভজনক বড় কোনো ব্র্যান্ড হওয়া সম্ভব কিনা, মিঠু ভাই এটা নিয়ে একটু আলোচনা করবো। ছোট একটা বিরতি নেই যে আসলে বিপিএল কি আপনাদের মানে ব্র্যান্ডিং কতটুকু হচ্ছে, টিভি রাইটস পাচ্ছেন কিনা, যেখানে অন্য দেশ কোটি কোটি টাকা টিভি রাইটসে পাচ্ছে, 1000 কোটি, সেখানে বিপিএল আসলে কতটুকু দিচ্ছে না কেন, বাস্তবতাটা কোথায়। ছোট্ট একটা বিরতি নিচ্ছি দর্শক, ফিরে এসে এই বিষয়ে আলোচনা করবো বিপিএল কতটা ব্র্যান্ড হলো কিংবা হতে পারলো না। দর্শক আমরা কথা বলছেন বিপিএল নিয়ে, বিশেষ করে বিপিএল কীভাবে ব্র্যান্ড হতে পারছে না, কেন হতে পারছে না, সেটা নিয়ে মিঠু ভাই আছেন আমাদের সঙ্গে। মিঠু ভাই, দেখা যায় যে আইপিএলে হাজার হাজার কোটি টাকা তাদের টিভি রাইটস থেকে পাচ্ছে, পিএসএল দেখা যাচ্ছে, ইভেন আইসিসির ইভেন্টে দেখা যায় তাদের আয়ের প্রায় 80 থেকে 90% টাকা টিভি রাইটস থেকে আসে, বাকি আয় আসলে এমন খুবই নগণ্য। কিন্তু আমাদের বিপিএল একটা টিভি রাইটস থেকে কত আসে, 15 কোটি টাকা, এবং আপনাকে যে ব্রডকাস্ট আপনাকে 100 কোটি টাকা দেবে সেটাও সম্ভব না, সেটা মার্কেট থেকে এই টাকাটা তুলতে পারছে না। মানে এই বাস্তবতাটা আসলে কি অবস্থা? শুনেন, সব কিছুরই একটা, আজকে দেখেন এটার সবচেয়ে বড় আপনার প্রমাণ হচ্ছে ফুটবল ফেডারেশন। আপনি দেখেন আজকে থেকে যদি 1 বছর আগে যেতেন, কেউ 2 টাকাও ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে না। এখন একটা প্লেয়ার এসে, এমন তো আহামরি যে সব ম্যাচ 5 গোলের করে জিতছেন সেটা, একটা প্লেয়ার এসে ফুটবল ফেডারেশনের ব্র্যান্ডটা কোথায় নিয়ে চলে গেছে, লোকজন আজকাল ইনভেস্ট করছে। সো উই হ্যাভ টু ডেভেলপ দিস ব্র্যান্ড। হোয়াট এভার আমরা আগে করেছি, ডেফিনেটলি যখন রেজাল্ট এসে তার মানে উই ডিড মিস্টেক, এটা আমাদের স্বীকার করে নিতে হবে। করে আপনি যদি বিজনেস মডেল দেখেন, এই আপনি আইপিএল বলেন, বিপিএল, পিএসএল বলেন, সবাই কিন্তু হোম অ্যান্ড অ্যাওয়ে খেলাটা খেলে। মানে কি, আপনি এক হচ্ছে বিপিএল এর ব্র্যান্ডিংটা আমাদের করতে হবে, যে এই সব যা প্রবলেম হয়েছে বদনামগুলি যত ঘুচাতে পারবেন তত বিপিএল ব্র্যান্ড ইমপ্রুভ করবে। সেকেন্ড হচ্ছে আপনার যে টিমগুলি এখন যদি লেটস সে নোয়াখালী, হ্যাঁ, ওর সাপোর্টার এমন তৈরি করতে পারি যেটা কুমিল্লা করেছিল। তো এখন হচ্ছে কি, আমি হয়তো লেটস সে প্রাণ আমি যখন কুমিল্লায় লঞ্চ করতে যাবো আমার প্রোডাক্ট, আমি চাইবো যে এই টিমের উপর দিয়ে। সো যতদিন পর্যন্ত দ্বিতীয় হচ্ছে যে হোম অ্যান্ড অ্যাওয়ে হলে হবে কি, স্টেডিয়ামের রেভিনিউ আরও বেশি হবে। আমাদের সাকাত ভাই, অনেক ব্যাপার থাকে, মালিক পক্ষ অনেক কথা বলে, দুইটা ডিরেক্ট সাইনিং করতে তাদের 3 কোটি টাকা চলে যায়। আইপিএলে যখন সাকিব আল হাসানের প্রাইম টাইম ছিল তখন 2-2.5 কোটি টাকা দিয়েছে মোস্তাফিজের বেলায়, তাই কিন্তু আমাদের ডিরেক্ট সাইনিং করতে গেলে দুইটা প্ল্যান নিতে গেলে হয়তো 3 কোটি টাকা খরচ হয়েছে, খরচ বাড়ছে দলগুলো। এবার আসলে মালিকদের দিকেও তো তাকাতে হবে, তারা আসলে একটা অনেকদের ক্রিকেটের জন্য এগিয়ে এসছে, কাজ করছে, 25-30 কোটি টাকা খরচ করবে, তারা আসলে বিনিময়ে কী বা পায়? দেখেন, ফার্স্ট টাইমের জন্য এবার আমরা কি করেছি, যদিও পুরানা কথা, তারপর আবার বলছি, আমরা
টিকিটিং থেকে এবং টিভি রাইটস, গ্রাউন্ড রাইটস, এগুলো থেকে যে টাকা আসবে আমাদের 30% টাকা আমরা মালিকদের সাথে শেয়ার করব, ইকুয়ালি শেয়ার করব, নাম্বার 1। নাম্বার 2 হলো ইনস্টেডিয়া যে আমাদের প্যারিমিটার বোর্ড থাকবে, ওই বোর্ডে খেলা চলাকালীন উভয় পার্টিকে আমরা 15% টাইম তাদেরকে দেব, এবং তারা তাদের বিজ্ঞাপনের জন্য মানে হোয়াটএভার, তাদের কোম্পানির হতে পারে অথবা তাদের যে কোনো বিজ্ঞাপন সংস্থার হতে পারে, তারা সেখানে বেনিফিটেড হতে পারে। এই যে নতুন আমরা এটা নিয়ে এসেছি, এবং আমরা আশা করি আমাদের যা ইনকাম হবে সেই ইনকামটা আমরা তাদের সাথে পার্টিসিপেট করব। এখন দেখেন টোটাল যেই কোশ্চেনটা মিঠু ভাইকে করেছেন, আমাদের দেশে টিভি রাইটসে কেন কম? এই দেশ 1 নম্বরে ছোট দেশ, 2 নম্বরে হলো এই দেশের টিভি রাইটসের বিজ্ঞাপনী সংস্থা যারা, প্রত্যেক বড় কোম্পানির নিজস্ব টিভি আছে, নিজস্ব বিজ্ঞাপন সংস্থা আছে, নিজস্ব পত্রিকা আছে। তো ইনি আরেকজনের কাছে যাচ্ছেন না, কারণ তার টিভিতেই সব দেখা যাচ্ছে, সে তো আর দরকার নেই। সো এইটা একটা ভেরি ক্রিটিক্যাল জায়গা, আমরা ইন্টারন্যাশনালি এটা সেল করা লাগবে। তো ইন্টারন্যাশনালি সেল করতে হলে আমাদের বোর্ডে আমরা এসছি 6 অক্টোবর, খেয়াল করেন, আমরা 7 অক্টোবর আমাদের ফার্স্ট বোর্ড মিটিং, সেদিন থেকে সিদ্ধান্ত হলো বিপিএল করতে হবে। বিপিএল করার এই যে মানে দৌড়ের উপরে কাজ করা, সেখানে আপনি কিভাবে ইন্টারন্যাশনাল সেল করবেন, কিভাবে ইন্টারন্যাশনাল পার্টনারদেরকে আনবেন, ফ্যান বেজ ক্রিয়েটের জন্য আপনি যে কাজ করবেন, এবং আপনি যে টিম দেখে বুঝে আরও পিচিং করে যাদের কাছে যাবেন, এই সময় তো আমাদের সেভাবে হয়নি। আমি আশা করব নেক্সট ইয়ার অনওয়ার্ড আমাদের আরও ভালো হবে। এবং একটা সময় আমাদের এই যে আমরা কি করেছি ব্র্যান্ডিংয়ের জন্য, আমরা বলেছি আমরা টিমের নাম ফিক্স করে দিব, এবং এই ধরেন 5 বছরের জন্য হচ্ছে এটা। 5 বছর পরে যেইগুলো হাই পারফরমেন্স টিম, যারা চ্যাম্পিয়ন হবেন, রানার আপ হবেন, এই টিমগুলো তো সবাই নিতে চাবেন। কিন্তু যদি পরপর যারা ভালো না করতে পারেন, তাদের কাছ থেকে আমরা ওই নাম নিয়ে আসবো, তখন কি হবে, এই যে নামটা আমরা সরাবো, তখন কিন্তু ওই ফ্র্যাঞ্চাইজি ওনাররা একটা চিন্তায় থাকবেন, কারণ হলো কি তার সমস্ত কিছু এই নামের পেছনে। সো আমরা আসলে ব্র্যান্ড এইটাকে দাঁড় করানোর জন্য আমরা খুব চেষ্টা করছি। আমরা ইন্টারন্যাশনালি এরপরে এই খেলার পরই আমরা এই হোম অ্যান্ড অ্যাওয়ে যেই খেলা, আমরা ভবিষ্যতে খেলা বিদেশে দেওয়ার জন্য, এবং আমরা ইন্টারন্যাশনালি রাইট বিক্রি করার জন্য, মানে বিসিবি উইল টেক অল দ্য অ্যাকশনস। এবং আমাদের যে ফ্যান বেজ, আপনি খেয়াল করেন যে নোয়াখালী যে একটা টিম পেয়েছে, নোয়াখালী একটা টিম পাওয়া মানে এটা বিশাল ব্যাপার, একটা বিশাল ফ্যান বেজ আছে নোয়াখালীর। তো আমরা কি মনে করি, আমরা মনে করি যে এইসব মানুষরা যখন স্টেডিয়ামে আসবে, এই টিকিট আরও বিক্রি হবে, এবং বাংলাদেশে এই ক্রিকেটটা আরও উত্তরোত্তর আগে যাবে। তো মেইনলি হলো বিজ্ঞাপন বিক্রি করা, বিজ্ঞাপন ওই মালিকদের টিভি থাকাতে এটা খুবই টাফ আমাদের দেশে। আমরা নিশ্চয়ই চাইবো একদম শেষ পর্যায়ে আসে, মিঠু ভাই একদম শেষ, আপনাকেও মানে মিঠু ভাই একটা অনেকে প্রশ্ন করছে, এক লাইনে শেষ করে, যে উদ্বোধনী অনুষ্ঠানে কিছু জাঁকজমক থাকছে কিনা? হ্যাঁ, চেষ্টা করছি যে এটাও একটা পার্ট হতে হয়। দেখেন আপনি, এটাও কিন্তু একটা রেভিনিউর ব্যাপার। হ্যাঁ, সো দেখেন আমরা কিন্তু যেটা ওনার কথাটাই তুলতেছি, যে ব্র্যান্ড হিসাবে এটাকে উপরে নেওয়ার জন্য আমরা কিন্তু ওয়ার্ল্ড ফেমাস আইএমজি বলে যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, তাদের সাথে কিন্তু আমাদের চুক্তি অলমোস্ট ফাইনাল। আমরা খালি সই করবো 3 বছরের জন্য। তাদের প্ল্যান অনুযায়ী কিন্তু তারা কিন্তু জানেন তো যে আইপিএল ফার্স্ট 7টা করেছে। সো আমরা ওদের অ্যাডভাইস নিয়ে ব্র্যান্ডটা কেমনে উঠানো যায় সেটা আমরা করছি। সো দের ইজ প্ল্যান। টাইম দিলে আপনি দেখবেন, যদি হয় তাহলে দেখবেন বিপিএল আস্তে আস্তে ইমপ্রুভই করবে, আর নিচে যাওয়ার আর কিন্তু জায়গা নেই। আমরা মনে হয় আমরা একদম তলানিতে আছি, আমরা খালি উপরেই উঠতে পারবো। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। যে ধরনের পরিবর্তন হচ্ছে, পাপন, বুলবুল, ফারুক, জানি না এখন সামনে কি হবে, জানি না, সবকিছু ঠিকঠাক থাকলে নিশ্চয়ই হবে। নিশ্চয়ই সাকাত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। লাস্ট যদি একটু বলতে চান 10 সেকেন্ড। জি, 10 সেকেন্ড আমি লাস্ট বলতে চাই, আমাদের যে ইনিশিয়েটিভসগুলো এবার নিয়েছি, এটা কোনোদিন কেউ নেয়নি। যে এই ইনিশিয়েটিভের উপর ভর করেই বিপিএল সামনের দিকে আগাবে, এবং এই ইনিশিয়েটিভগুলোকে সামনের দিকে, এবং ক্লিন একটা খেলার জন্য যে বোল্ড ডিসিশন আমাদের অ্যালেক্স মার্শাল থেকে বা বোর্ড থেকে আসতেছে, সেই ডিসিশনগুলোকে সামনের দিকে সাপোর্ট করলে এটা ব্র্যান্ড হয়ে দাঁড়াবে, এবং একটা সময় দেখবেন যে মানুষ বিপিএল এর জন্য উন্মুখ হয়ে থাকবে, এবং খেলোয়াড়রা বিপিএল কখন আসবে সেই চিন্তায় থাকবে। আমরাও নিশ্চয়ই সেটাই থাকবো। নিশ্চয়ই মিঠু ভাই অসংখ্য ধন্যবাদ, সাকাত ভাই অসংখ্য ধন্যবাদ, আপনারা এসেছেন, সময় দিয়েছেন, বিপিএল এর জন্য কাজ করছেন। নিশ্চয়ই সামনে এই চেষ্টাটা আপনারা চলমান রাখবেন। দর্শক, আমরা বিপিএল এর নানা বিষয় নিয়ে কথা বলছিলাম। আগামী শনিবার আবারও দেখা হবে। বিপিএল এর কালকেই, মানে আজ রাত পহালেই নিলাম হবে। নিশ্চয়ই আপনাদের প্রিয় প্লেয়াররা কোন দলে যাচ্ছে
যাচ্ছেন সেই নজরটা রাখবেন। বিপিএল এর সঙ্গে থাকুন, বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে থাকুন।